স্বাগত এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে আজ। দেশে এখন মোট ভোটার 12,36,00,000। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 18,33,000 ভোটার। নির্ভুল ভোটার তালিকা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত, কিন্তু এ নিয়ে অতীতে বিতর্ক তৈরি হয়েছিল। আগামী সাধারণ নির্বাচন এবং নির্ভুল ভোটার তালিকা কিভাবে প্রণয়ন করা যাবে এ নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনাদের উভয়কেই স্বাগত আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই জেসমিন টুলি আপনার কাছে আসতে চাই। আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো। আমরা দেখলাম যে এখানে নতুন ভোটার অন্তর্ভুক্তির হার 1.5%। এই ভোটার তালিকা হালনাগাদের বর্তমান প্রক্রিয়াটি কতটা ত্রুটিমুক্ত? আপনারাও যখন আপনিও কমিশনে ছিলেন, আপনারাও করেছেন, প্রথমে জানতে চাই এটা কতটা ত্রুটিমুক্ত বা যেভাবে হয়েছে এটা ঠিক আছে কিনা। আসলে বর্তমানে যে প্রক্রিয়ায় ভোটার বানানো হয় সেটা কিন্তু অলমোস্ট 99% ত্রুটিমুক্ত। কারণ সব বায়োমেট্রিক ডাটা থাকে, আঙ্গুলের ছাপ থাকে, চোখের আইরিস থাকে, মানে একই ব্যক্তি দুইবার ভোটার হওয়ার কোনো সুযোগই থাকে না। আর আন্ডার এজ হওয়ারও সুযোগ নেই, কারণ অনেক কাগজপত্র এখন নেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা থেকে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সবকটাই মোটামুটি থাকে। আর এটা তো প্রতি বছরই করে, এটা হালনাগাদ হয়েছে এবছরে। যাদের বয়স 18 বছর হয়েছে সেই সব ভোটাররা নতুন করে ঢুকেছে। তা আমার কাছে মনে হয় ভোটার তালিকার এই পুরনো পদ্ধতি ছেড়ে এই যে পদ্ধতি আসা, এটা আসলে একটা বিশাল ব্যাপার। সেই সাথে আছে আমাদের জাতীয় পরিচয়পত্র। আগে যেমন মানুষ ভোটার হচ্ছে যত না আগ্রহ দেখাতোই না, কিন্তু জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত হতে মানুষের আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে এখানে। তো এখন এই যে এটা কি আবার বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে 2রা মার্চে চূড়ান্তভাবে প্রকাশের আগে? এই বিষয়ে এখন আসলে খসড়া টাঙাই দিবে, যেটা করা হয়েছে সেটার পর খসড়া টাঙাই দিবে। কারো আপত্তি আছে কিনা, কারো এবার বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে না তাহলে? কিনা, যে যতদূর আমরা বললাম যে জানতে পারলাম যে 2026 সালে যেটা প্রকাশ হবে সেটার আগে বাড়ি বাড়ি যাওয়া হবে। হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে হয় না আর বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন নেই। এখন এরা যেটা দিছে সেটা খসড়া টাঙাই দিবে আপত্তির জন্য, তারপরে ফাইনাল হয়ে যাবে 2 মার্চে এটা ফাইনাল হয়ে যাবে। এই ধন্যবাদ। এহসানুল হক মিলন, আপনি জানেন যে একবার আমাদের অতীতে ভুয়া ভোটারের একটা ইস্যু নিয়ে বিতর্ক তৈরি ছিল। এরপর আমরা ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ নিই। তারপর তো আমরা এখন ছবি সংবলিত ভোটার তালিকার ভিতর আছি। তো বর্তমান যে ভোটার তালিকা আছে, বছর বছর হালনাগাদ হয়েছে, এটা নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা দলের তরফ থেকে? বা এটা আপা বললেন 99% ত্রুটিমুক্ত, আপনারা কি মনে করেন? বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক, যিনি চিফ ইলেকশন কমিশন অফিসে বহুদিন চাকরি করেছেন, নিয়ারলি 32 years, অ্যান্ড শি ট্রাভেলড ওভার 30 countries। সেখানে তার ফার্স্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এবং আপনার মনে আছে আপনি এনটিভিতে ছিলেন 2010-এ চিটাগাংয়ের মেয়রাল ইলেকশনে ওনার কন্ট্রিবিউশন অপারেশন ছিল এবং নির্বাচনে তখন কোনো রকম কারচুপি হয়নি। আপনি যে প্রশ্নটা করেছেন আপনি একটু খুব ভালোভাবে প্রশ্ন করেছেন, কিন্তু এটা নিয়ে বলা হতো যে বিএনপি ফলস ভোটার তৈরি করেছে। আপনি সেইভাবে আমাকে অ্যাড্রেস করেননি, ধন্যবাদ আপনাকে। কারণটি ছিল যে আপনি ঢাকায় একজন তার এনআইডির অ্যাড্রেস হিসেবে সে রেজিস্ট্রেশন করেছে, আবার ধরুন আমার কচুয়ায় গিয়ে তিনি আবার সেখানে ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। যেমন আমার ফ্যামিলি মেম্বাররা ঢাকা অ্যাড্রেসে তারা থাকে, কিন্তু কচুয়াতে তারা ভোটার রেজিস্ট্রেশন অ্যাড্রেস করেছিল। তার মানে আমি বলতে চাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড একটি জিনিস আর ভোটার রেজিস্ট্রেশন আরেকটি জিনিস। এই জিনিসটি কিন্তু এখনও ক্লারিফাই হয়নি। আপনি কিন্তু ঢাকার অ্যাড্রেস পাল্টিয়ে কচুয়ার অ্যাড্রেসে যেতে হবে, তখন তাদের অনেক ডিস্টার্ব হয় যদি আপনি অ্যাড্রেস পাল্টিয়ে ফেলেন। তো এই জায়গাটিতেই তখন ত্রুটি ছিল। সেই ত্রুটিটি এখন ন্যাশনাল আইডিকে একটি সার্ভার থাকবে বা একটা ইনফরমেশন ব্যাংক থাকবে, কিন্তু আমি কোথায় ভোট দিতে পারবো সেটাকে নির্ধারণ করার জন্য আমি বিশ্বাস করি যে অন্যভাবে যে আমি ঢাকার ন্যাশনাল আইডি কার্ড হলেও আমি কোচে ভোট দিতে পারি, সেই ধরনের রেজিস্ট্রেশন হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেটা কতটা ত্রুটিপূর্ণ হবে এখন সেই ব্যাপারে মন্তব্য করতে পারছি না। ধন্যবাদ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার
পদ্ধতিতে তো রয়ে গেছে এখনো। এইটা মানে বড় শহর এবং রাজধানীতে কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? বিএনপি তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার দরকার নেই, কারণ এতে সময় বেশি লাগে। নির্বাচন সংস্কার বিষয়ক তাদের একটি কমিটি গঠন করা হয়েছিল, ডক্টর মঈন খান সেখানে চিফ হিসেবে আছেন। তারা বলছে বাড়ি বাড়ি গিয়ে এই হালনাগাদ করার দরকার নেই, এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে করা যায় তাদের দাবি ছিল। আপনি কি মনে করেন? আচ্ছা, আসলে 2007-এর আগে ছয়ের দিকে যে ভোটার তালিকা সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ এসেছিল, সেটা কিন্তু একই ব্যক্তি যেটা বললেন উনি, যে একই ব্যক্তি একাধিক জায়গায় থেকেছে, কারণ তখন কোনো বায়োমেট্রিক ডাটা না থাকাতে কাউকে চেক করা সম্ভব হতো না, যে একই ব্যক্তির নামও এক, বাবার নামও কাছাকাছি, বা বাবার নামে সামান্য একটা অংশ যে কেউ বাদ দিত, ঠিক ম্যাচ করা যেত না। এই সব অসুবিধা দূর করার জন্য কিন্তু 2007-এ প্রথমবার দেশে ভোটার তালিকা করা হলো বায়োমেট্রিক ডাটা সহ। বায়োমেট্রিক ডাটা সহ ভোটার তালিকা থাকাতে একটা সুবিধা হয়েছে, কোনো ব্যক্তি দুইবার করতে পারবে না, দুইবার করলে সে ডাটাবেজে যে ধরা পড়বে তার বায়োমেট্রিকের কারণে। তা আর যেটা হলো বাড়ি বাড়ি যাওয়াটা, প্রথম শুরুতে বাড়ি বাড়ি যাওয়া ঠিক আছে, যে প্রথমে পুরো দেশে মানুষকে করা হচ্ছে, কিন্তু প্রতি বছর যেটা খুব অল্প সংখ্যক, এবার সম্ভবত যেটা আপনাদের নিউজ থেকে দেখলাম যে 18 লাখ মতন, মানে 18,33,000, মানে যেটা প্রতি বছর সে 18 বছরে পড়ছে সে ভোটার তালিকার মধ্যে ঢুকবে। সেই জন্যে বাড়ি বাড়ি না যেয়ে, যেটা আমাদের এর আগের সিস্টেমও ছিল, যে ডোর টু ডোর না যেয়ে এলাকাতে, মানে একটা ইউনিয়নে ওখানে একটা ক্যাম্প করা হতো, তারপরে প্রচার করা হতো, ওখানে মানুষজন এসে তার সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে এসে ওখানে কাগজপত্র দিয়ে ওখানে ছবি এবং বায়োমেট্রিক ডাটা দিয়ে চলে যেত। এটা আর একটা ডোর টু ডোর যাওয়া তো অনেক এক্সপেন্সিভ, প্রত্যেকটা বাড়ি যাওয়া, সেখানে তারা যেখানে তথ্য সংগ্রহ করতে গেল, সেই সময় যে ব্যক্তি ভোটার হবে বা যে ছেলেটা ভোটার হবে সে তো ওই সময় বাড়িতে নাও থাকতে পারে, তার মানে সেই তথ্য সংগ্রহ করে একটা বাড়িতে কয়বার যাবে। এবং রাজধানীতে কিছুটা মানে সামাজিক বাধাও আছে বাড়ি বাড়ি যাওয়ার, এবং এমন সময় গেল তখন হয়তো বাসায় কেউ দরজা খুললো না বা বাসায় কেউ নাই, মানে তার চাইতে ছোট ছোট ইউনিট যদি কাছাকাছি সমস্ত মেশিন নিয়ে, বায়োমেট্রিক মেশিন নিয়ে বসে এবং বলে যে তোমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসো, যারা ভোটার হয়নি, ন্যাশনাল আইডি কার্ডের জন্য তো মানুষের আগ্রহ অনেক বেশি, স্বাভাবিকভাবে আসবে। তারপর ডাটাবেজে তাদের সার্চ করা হবে যে এই মানুষ এর আগে হয়েছে কিনা। তো মানে যে কোনো এখন পদ্ধতিটা এমন যে ভোটার তালিকায় নাম লেখালে সে ভোটার তালিকার মধ্যে কিন্তু ঢুকতে পারে না। আগে পুরো এই যে আমাদের 12 কোটি ভোটারের সাথে তার বায়োমেট্রিক ডাটা ম্যাচিং করা হয়, যদি না থাকে তখনই তাকে এই এক করে, এবং তারপর এটা যদি কোনো ধরনের সন্দেহ হয় কিছু, তখন তার ওই যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানাতে যেই তদন্ত করে কনফার্ম করা হয়। সেজন্যে ডোর টু ডোর যাওয়াটা প্রয়োজন নেই। হ্যাঁ, আবার কোন বাসায় 18 বছর আছে না সেটাও তো জানে না, হয়তো 10টা বাড়ি ঘুরে একজন ভোটার পেল। আমার কাছে তাই আমি ব্যক্তিগত মত এই পর্যায়ে এসে ডোর টু ডোর যাওয়ার প্রয়োজন নাই। ধন্যবাদ আপা। ডক্টর এহসানুল হক মিলন, এবার আপনি জানেন যে প্রথমবারের মতো প্রবাসীদের খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেটি 7টি দেশে, এটি 40টি দেশে করার পরিকল্পনা আছে। তো এই যে খসড়া তালিকা করা হলো, যদি নির্বাচন মানে 2025-এর মাঝামাঝি হয়, তাহলে এই যে ভোটার তালিকা, প্রবাসীদের একটা বড় অংশ বাদ পড়ে যাবে। ইনক্লুসিভ ভোটার তালিকা আসলে এটা হবে না। তো এই যে প্রবাসীদের একটা বড় অংশকে বাদ রেখে কিভাবে মানে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বা ইনক্লুসিভ ভোটার তালিকা হওয়া সম্ভব, এক্ষেত্রে আপনার মতামত কি? ওকে, আমি আগেতে একটু অ্যাড্রেস করে নেই। ধরুন আমি ভোটার লিস্টে আমার নাম ছিল আনম এহসানুল হক মিলন। পরবর্তী এইটাকে যখন ন্যাশনাল আইডি করা হলো, তখন আমার পাসপোর্ট থেকে আনম এহসানুল হক, পাসপোর্টটাকে আনম এহসানুল হক মিলন লিখতে হলো। এখন আমার সব সার্টিফিকেট হলো আনম এহসানুল হক, মিলন তো না। 1980-এ যখন আমি ফজলনগরে ভিপি ইলেকশন করি এবং মান্না ভাই যখন ডাকসু ভিপি ইলেকশন করেন, তখন মিলন লেখা যেত না, মান্না লেখা যেত না। সে সময় আমাদের পরিচিতিই ছিল মিলন বা মাহমুদুর রহমান মান্না। সেই সময় সেটা আমরা ভুগেছিলাম।
তারপর সেটা ইউনিভার্সিটি অথরিটি মিলনও লিখতে দিল, মান্না লিখতে দিল, উনি ডাকসুর ভিপি হলেন, আমি হলের ভিপি হলাম। তো এবার এই আইডি কার্ড, ন্যাশনাল আইডিতে লোকালি আমাকে মিলন চিনে, সেই কারণে এখন আমার পাসপোর্ট ডকুমেন্ট সব চেঞ্জ করতে হয়েছে মিলন নামে, কারণ আমাকে একটি থাকতে হবে, বাট আমার সার্টিফিকেটে কোথাও মিলন নেই। এই যে বিড়ম্বনা, এই জন্য আমি মনে করি ন্যাশনাল আইডি ইজ ওয়ান থিং অ্যান্ড ভোটার লিস্ট আরেকটা। আসুন এবার প্রবাসীর ব্যাপারে। এই যে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব আমরা যেটা দেখেছি, সেখানে প্রবাসীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং তারা ভোটিং রাইটস থেকে বঞ্চিত হচ্ছে। সেটাকে ইনক্লুড করার জন্য এটা কোনো বিরাট ব্যাপার না। পৃথিবীর অন্যান্য দেশে আমেরিকানরা যেখানেই থাকুক না কেন তারা ভোট দিচ্ছে, তারা রেজিস্ট্রেশন করছে, ভোট দিচ্ছে। এই সিস্টেমটা কোনো কমপ্লিকেটেই না, কারণ আপনার পাসপোর্টে লেখা আছে আপনি পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, যেখানে যান এমবিসিতে রিপোর্ট করতে হবে। তো এমবিসির সমস্ত ডেটা ফাইল রয়ে গেছে, সেইভাবে তারা এটাকে ইনক্লুড করে ফেলবে এবং দে হ্যাড দ্যাট অপরচুনিটি টু ডু ইট। ফার্দারমোর আজকের যে মডার্নাইজেশনে যে আমাদের ইকুইপমেন্টের বা কম্পিউটারের যে অ্যাডভান্টেজ রয়েছে, সেই ক্ষেত্রে এটা করতে হবে। তবে আমি চাই প্রত্যেকটি দেশে প্রবাসীদের ভোটের হবে, কারণ প্রত্যেকটি দেশে মিশন আছে। যে দেশে মিশন নেই সেই দেশে প্রবাসী রেজিস্ট্রেশন করতে পারছে না, এবং আমেরিকান ভোটে কিন্তু এই ব্যালট ভোট তারা দিচ্ছে এবং ব্যালট ভোট কাউন্ট করা হচ্ছে। তা আমরা যদি পিওর ডেমোক্রেসি আশা করি, তো ইন দিস কেস আমাদের দেশে এটা হবে না কেন? কারণ এই গ্লোবাল ভিলেজে উই আর দ্য সেম, কারণ আমাদের যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, উই আর ইউজিং সেম টেকনোলজি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই জন্য আমার জোর দাবি থাকবে প্রত্যেকটি দেশে যে দেশে মিশন রয়েছে সেখানে প্রবাসীদের ভোটার। কথা হচ্ছে বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে, তাকে সেজন্য তো সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। না, দ্রুত বলতে তাদের যৌক্তিক সময়ের কথা বলা হয়, তাদের বলা হয়নি যে এখনই এই 3 মাসে দেওয়া হোক। তারা ভোটার লিস্ট করে একটা রোড ম্যাপ তো তারা দিচ্ছেন যে কতদিন সময় লাগবে তাদের। এটা তো বলেছেন যে ডিসেম্বর 25-এর মাঝামাঝি বা এর মাঝে কোনো এক সময় দিতে পারবেন, যদিও মানে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ওনার সেক্রেটারি মানে প্রেস সেক্রেটারি বলেছেন যে জুন 26, বাট দ্যাটস নট যে চিফ অ্যাডভাইজার বলেছেন। তো ওনার এই লিমিটেশনের ভিতরে আমরা চাই পিওর ইলেকশন করার জন্য এখন কাজ শুরু হয়ে যাক। অপরদিকে সংস্কার কমিশন যে সংস্কারের রিপোর্টগুলি এখনও দেন নেই, কিন্তু ইতিমধ্যেই তো নির্বাচন কমিশন সিলেক্ট করা হয়েছে। তো ওনারা তো প্যারালালি এই কাজগুলি করতে পারেন। ধন্যবাদ। জেসমিন টুলি, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য, সে বিষয়ে একটু আলোচনা করতে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে। আমরা গণমাধ্যম মারফত জেনেছিলাম যে আগামীকাল তাদের একটি প্রতিবেদন বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা। তো আমি একটু জানতে চাই যে এবং এই ইতিমধ্যে আমরা খবরও পেলাম যে কমিশনের মেয়াদ 15 দিন বাড়ানো হয়েছে। তো আপনাদের কি তাহলে একটু বেশি সময় লাগছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে? না, ঠিক তা না, 15 দিন সময়টা দিছে যে একটু আমরা গুছিয়ে আবার জানিয়ে দিতে পারি। এমনি আমাদের সুপারিশ রেডি হয়ে আছে। এটা সেটা কি কালকে তাহলে গণমাধ্যমে চূড়ান্তটা পাওয়া যাবে না পরে পাওয়া যাবে? না, যেহেতু আমাদের আরো 15 দিন সময় যেহেতু দিছে, তা আমরা একটু দেখেই দিব, এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু সময়টা হাতে পাওয়া গেছে। আর একটা যেটা আপনি আলোচনা করছেন যে প্রবাসী ভোটারদের ব্যাপারে, আসলে প্রবাসী ভোটার মনে করেন আমাদের আমেরিকার বিশাল একটা দেশ, আমাদের কয়টা আছে, আমাদের লজিস্টিক সেখানে এমবিসিতে বা কী পরিমাণ আছে, আর ওখানে কি পরিমাণ আমাদের প্রায় 2 কোটি, কাছাকাছি 2 কোটি বাংলাদেশি যারা দেশের বাইরে থাকে। ইলেকশন কমিশন এর মধ্যে 7-8টা দেশে তাদের টিম পাঠায়, ওখানকার এমবিসির লোকজনকে ট্রেনিং দিয়ে মেশিনপত্র যা লাগে বায়োমেট্রিক সব দিয়ে এসছে। তারপরে যেটা হয় যে ওখান থেকে তারা ফর্মটা পূরণ করে বায়োমেট্রিক দিয়ে তথ্যটাও চলে আসছে অনলাইনে। কিন্তু দেশে আমাদের আইন অনুযায়ী দেশে তাকে অধিবাসী হিসাবে থাকতে হবে, মানে তার একটা ঠিকানা থাকতে হবে। সে ওখানে যে ঠিকানাটা দিবে যে আমার দেশে এই ঠিকানা, সেখানে যে ফোন নাম্বারটা দেয় সেই ফোন নাম্বারে যোগাযোগ করে একটা রিপোর্ট থাকতে হয় রিয়েলি তিনি এখানকার এবং এই ঠিকানায় তা পাওয়া গেছে, তাহলে উনি ভোটার হবে। তা এটা এত আমাদের যে পরিমাণ লজিস্টিক এবং খরচ হতো, এটা খুব ব্যয়বহুল তো জিনিসটা। মানে এরকম না যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন, আমি অনলাইনে বসে ঢুকাই দিলাম, তাহলে তো আবার ভোটার তালিকা নিয়ে প্রশ্নও উঠবে। আচ্ছা, অনেক ধরনের এটা একটা সময় লাগছে সে কারণে, মানে এই যে বিপুল সংখ্যক প্রবাসীকে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, বিপুল পরিমাণ। আপনি সৌদি আরবের কথা, ইলেকশনের আগে সবাইকে হয়তো আমরা পারবো না, সেটা আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন, কত বিশাল দেশ, কত জায়গায়, কিন্তু আমাদের এমবেসি কয়টা লোক এবং
কয় জায়গায়? এক জায়গায় বসে আছে। মানে শেষ পর্যন্ত ওই লোকবল এবং মানে ফ্যাসিলিটিজের অভাব। হ্যাঁ, এবং যদি যতই সহজ করা হোক তারপরে তো তাকে বায়োমেট্রিক ডাটা দিতে হবে, এই দুটো কাজ তো করতেই হবে। একটু একটু সময়, তার মানে এতটাও সময় না, কিন্তু এটা ধীরে ধীরে, মানে একবারে হুট করে যদি কেউ বলে যে সারা পৃথিবী ছড়ায় আছে বাংলাদেশিদের ভোটার তালিকা আনতে হবে, এটাও ঠিক ভায়াবল না, মানে পারাও সম্ভব না। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আরও এই বিষয়ে অনেক আলোচনা আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। জনাব এহসানুল হক মিলন, আমরা ভোটার তালিকা নিয়ে আলোচনা করছিলাম, খসড়া ভোটার তালিকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার আমাদের অন্যতম একটি আলোচিত ইস্যু। এই বিষয় নিয়ে আপনাকে জানতে চাই যে আমরা গণমাধ্যম মারফত জেনেছি বেশ কিছু সুপারিশ আসছে এবং জনমতও আছে এইসব বিষয়ে, জনপরিসরেও এইসব নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়ে আপনার দলের অবস্থান, দু একটা বিষয় আমরা জানি, বিএনপির একটি 32 দফা আছে, সেখানেও কিছু সংস্কারের কথা আছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করা, এরকম কিছু ইস্যুতে বিএনপি সমর্থন আছে এবং কিছু ক্ষেত্রে নাইও। না ভোটের বিধান যেটা ছিল 2008 সালে, সেটি আবার ফিরিয়ে আনার একটা আলোচনা চলছে। এই বিষয়ে বিএনপি কেন বিরোধিতা করছে? আমার যদি ভোট দেওয়ার মানে রাইটস থাকে, না ভোট দেওয়ারও রাইটস তো থাকা উচিত, আপনি কি মনে করেন? না, ভোটস না ভোটস যেটা করা হয়েছিল সেই মানে ভোট বলতে মানে ভোট দেওয়া এবং আমি কোনো প্রার্থীকেই পছন্দ করছি না, সেটাও তো জানানোর রাইট থাকা উচিত। আপনি কি, আপনার মতামত? না, ব্যক্তিগতভাবে না ভোট যেটা 2008-এ করেছিল সেটা যদি থাকতো 2014-তে 2018-তে আমরা সকলেই গিয়ে মধ্যরাতে নির্বাচনে তো ভোট দেওয়ার সুযোগ ছিল না, 2024-এ গিয়ে অথবা 2014-তে গিয়ে আমরা বলতে পারতাম যে আমরা কোনোটাই চাই না। 14-তেও করা সম্ভব ছিল না, 2024-এ করা সম্ভব ছিল। তো সেটি হলো একটি বিষয়। তা আমি এই সংস্কার সম্পর্কে যে বিষয়গুলো, বিশেষ করে আপনার মাধ্যম ওনার কাছে আমার এই প্রশ্নগুলো, যেমন নির্বাচন কমিশনের 3টি গাইডলাইন, একটা হলো সংবিধান, তারপরে হলো আরপিও, তারপরে হলো নির্বাচনী ম্যানুয়াল, 3টি জিনিস রয়েছে। তো ম্যানুয়ালটি রয়েছে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন কন্ডাক্ট করবেন সেই বিষয়গুলো, আর আরপিওতে অনেকগুলো রয়েছেন সেটা সংবিধানের সাথে সম্পর্ক রেখে তারা কিভাবে এই আরপিও করেছেন সেই জায়গায়। আমরা দেখেছি আরপিও 93-তে রয়েছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে, কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি হাবিবুল আওয়াল সাহেব, তিনারা এমন একটি নির্বাচন কন্ডাক্ট করলেন, আমরা কিন্তু ওনাদেরকে কাঠগড়ায় দ্বারস্থ করতে পারছি না। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা রয়েছে। বা আরপিওতে 89-এ রয়েছে ফিল্ডে যে ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন বা জাজরা যাচ্ছেন ইলেকশন কন্ডাক্ট করতে, সেই জায়গায় আমরা গিয়ে দেখছি তারা কোনো আইনগত ব্যবস্থা, যারা ইলেকশনে রিগিং করছে বা অন্যায় করছে তাদের আইনগত ব্যবস্থা নিতে পারে না, সেটা নির্বাচন কমিশনই ব্যবস্থা নিতে পারে। মাঠে যারা যাচ্ছেন তারা সেটা করতে পারছে না। সেই বিষয়গুলো আমরা 91-এ আমরা দেখেছি আরপিওতে, সেখানে রয়ে গেছে যে নির্বাচনটাকে এই বিগত সরকার ভোট লিখেছে, অর্থাৎ নির্বাচন একটি পিরিয়ড যেটা শুরু হচ্ছে 1 মাসের জন্য চলে। ধরুন আগের দিন রাতে যদি কোনো প্রিসাইডিং অফিসার মনে করে যে এই নির্বাচনটি হওয়া সম্ভব নয়, এটা বন্ধ করে দেওয়া, কিন্তু সেখানে সেটা করার সুযোগ তাদের নেই। কারণ ভোট বলতে যেদিন ভোট কাস্টিং হবে সেই দিন। তো এই যে, এবং সেটাকে আবার রিটার্নিং অফিসারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে নির্বাচনের ম্যানুয়ালের ভিতরে এবং আরপিওর ভিতরে সূক্ষ্মভাবে এই যে এগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কি ওনারা কোনো সুপারিশ করেছেন কি না? বা আমরা দেখেছি যে এই যে আরপিওতে কনস্টিটিউশনে 128-এ রয়ে গিয়েছে যে নির্বাচন কমিশনে যারা যাবেন নন প্রফিটেবলে, এই চিফ ইলেকশন কমিশনার কোনো অন্য কোথাও যেতে পারবেন না, বা কমিশনার শুধু নির্বাচন চিফ ইলেকশন কমিশন হতে পারেন, এর বাইরে হতে পারেন না। কিন্তু আমরা তো দেখেছি নির্বাচন কমিশনে যারা ছিলেন তারা লাভজনক প্রতিষ্ঠানে আবার এখন এই অ্যাডভাইজারি হয়েছেন। তো এই আইনগুলো ওনাদের কি সুপারিশ আছে কিনা, এগুলি আমাদের জানার, আপনার জানার ইস্যু। জেসমিন টুলি, আপনার যেহেতু কমিশন সদস্য, আপনার যতটুকু বলা যায়, মানে এই বিষয়গুলো, এই আইনের যে উনি সুপারিশ আছে, অসঙ্গতিগুলো, এগুলো কি আপনি অসঙ্গতি মনে করেন? এই যে দায় মুক্তি, যেমন আমরা এখন স্বীকার করছি যে রাতের ভোট, এটা তো প্রমাণ হয়ে গেছে, রাতে ভোট হয়েছে, এবং অনেক রিটার্নিং কর্মকর্তা, বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে, অনেকের বিরুদ্ধে পানিশমেন্ট হয়নি।
পানিশমেন্ট দেওয়া হয়েছে ওই ভিত্তিতে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন এবং এইসব ভোট কন্ডাক্ট করতে তারা হেল্প করেছেন। তো এটা আইনের মাধ্যমে হয় নাই, মৌখিকভাবে হয়েছে, কিন্তু একটা জনপরিসরে সবার একটা মতামত আছে যে না, তারা এই ধরনের ইলেকশনের সাথে জড়িত ছিল। কিন্তু ওই যে পদবি বদল ছাড়া আর কোনো মানে মামলা বা আর কোনো মানে আইনি ভাবে তারা মুখোমুখি হননি। তো এই দায়মুক্তি কি আদৌ মানে এরকমই যেটি এহসানুল হক মিলন বললেন? আচ্ছা, আসলে কি আমরা পরপর 3টা এমন নির্বাচন দেখেছি যে ভালো নির্বাচনের কথাই ভুলে গেছে, যে নির্বাচনগুলো এক একটা নির্বাচনে এক একটা বিশ্লেষণ বা এক একটা কি বলবো পদবি দিয়ে দিয়ে, কোনোটা হয়েছে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনোটা রাতের, কোনোটা মানে নিজেরাই ইলেকশন করে। এরকম নির্বাচনগুলো দেখতে দেখতে মানুষের সবগুলো ধারণায় নেতিবাচক চলে এসছে নির্বাচন সম্পর্কে, বিশেষ করে যেমন দায়মুক্তির ব্যাপারটা এসছে। ওখানে যেটা আছে যে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি সৎ উদ্দেশ্যে মানে সৎ উদ্দেশ্যে যদি কোনো কাজ করে অথবা অনিচ্ছাকৃত কোনো ভুল হয়, তাহলে তার জন্য জিনিসটা এরকমভাবে আসে। আর ইলেকশন কমিশনকে আওতায় আনা, শাস্তির আওতায় আনা বা তার জবাবদিহিতা আনা, বা তিনি যে সাংবিধানিকভাবে একটা শপথ নিয়ে এসে একটা সাংবিধানিক পোস্টে বসে যে এই যে একটা ভালো নির্বাচন করতে পারলেন না, ইভেন কোনো নির্বাচন কমিশনও কিন্তু কোনো সময় নির্বাচন শেষে বলেনি যে এই এই কারণে আমরা নির্বাচন সঠিক করতে পারিনি। সেরকম কিন্তু আমরা এই 3টা নির্বাচনে একজনের কাছ থেকে দেখিনি। সেটাও যদি বলতেন ওনারা, তখন মানুষ বুঝতো হ্যাঁ ওনারা এই কারণে করতে পারেনি, বা ওনারা ব্যবস্থা নেওয়ার পরে অন্য কোনো কারণে, যে কারণে হোক সেটা কার্যকর হয়নি, সেটা ওনারা বলেননি। তা আমাদের আইনের মধ্যে সংবিধান লঙ্ঘন করলে কি করা হবে, সংবিধানের শপথ ভঙ্গের কারণে কি শাস্তি দেওয়া হবে, এখানে কোথাও আইনের না। যেহেতু ওনারা সাংবিধানিক পদ, ওনাদের কিন্তু এই যে আইনগুলো আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বা নির্বাচনী সংক্রান্ত, এগুলো সবই কর্মকর্তা কর্মচারী মানে যারা ইলেকশনের কাজের অফিসিয়ালস তাদের জন্যে। কিন্তু ওনাদের সাংবিধানিক পদের জন্য ওনারা যদি পদে থেকে ওনাদের জন্য সুপ্রিম জুডিশিয়ারি যে পদ্ধতিতে মানে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করে, ওনাদের অপসারণ করা, ওনারা যখন দায়িত্বে থাকেন, কিন্তু দায়িত্ব শেষ করে যাওয়ার পর তিনি তখন স্বাভাবিক একজন নাগরিক। তো যে কেউ যদি ফৌজদারি মামলা করতে পারে, যে কেউ যে না তার রাইটটা হরণ করেছে সেদিকে আগানো যেতে পারে, অথবা ইলেকশন কমিশন বা এই সাংবিধানিক বডিগুলো যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তাদের জন্য একটা আইন প্রণয়ন করা বা কোথাও এরকম একটা অপশন তৈরি করতে হবে, যেটা আমাদের বর্তমানে অবস্থা। মানে আপনি মনে করছেন যে একটা প্রয়োজন আছে সাংবিধানিক পদে থেকে অবশ্যই সবারই জবাবদিহিতা না পারার, না আমার সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি এটা এই ফিল করি। বিষয়গুলো কি অ্যাড্রেস হবে? আমি আশা করি নিশ্চয় করা উচিত এবং হবে। পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই, রিটার্নিং কর্মকর্তা, এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখা গেছে যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হন, সেটি সুপারিশ আসছে আমরা যতদূর জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরই রিটার্নিং কর্মকর্তা করার, যদি এটা করা হয় তারাও তো বাংলাদেশেরই কর্মকর্তা, বাংলাদেশ মানুষ, গুণগত মান বা গুণগত পরিবর্তন কি আসবে? আচ্ছা, আসলে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার করার মেরিট ডিমেরিট দুইটাই আছে। ডিমেরিটটা হলো ওনার নির্বাহী কর্তৃপক্ষ, মানে ওনারা সরকারি লোক, দলীয় সরকার যখন থাকে তারা দলের মতনই আচরণ করে। আর সুবিধা যেটা আছে যে ওনাদের লজিস্টিক অনেক বেশি, ম্যান পাওয়ার অনেক বেশি, মানে সুবিধা অসুবিধা। আর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের করলে সুবিধাটা কি, যদি কমিশন মনে করে যে এই কর্মকর্তা সঠিকভাবে নির্বাচন করেনি, সে তো তার আন্ডারে থাকে, তাকে ফায়ার করে দিতে কমিশনের কারো অনুমতি লাগবে না। কিন্তু একজন যখন সরকারি কর্মকর্তাকে করতে হবে, তখন কিন্তু তার নিয়োগ বিধির আওতায় চলে যেতে হবে। মানে মনে করেন প্রশাসনের জন্য কর্মকর্তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কিন্তু একটা আইন আছে, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991, সেখানের জন্য যদি নির্বাচনের দায়িত্ব পালনে কোনো অবহেলা করে তাৎক্ষণিকভাবে 2 মাসের জন্য বরখাস্ত করে দিতে পারে, এইটুকুই। তারপরে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জনপ্রশাসনেই লিখতে হবে। কিন্তু ইলেকশন কমিশনের যদি কোনো কর্মকর্তা এই ধরনের কোনো কাজ করে যে ইলেকশন করেনি, প্রভাবিত করেছে, বা কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বা বড় কোনো কারোর
অনুযায়ী ইচ্ছা অনুযায়ী কাজ করেছে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন সরাসরি ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, যেটা এক্সাম্পল হয়ে থাকবে যে না, আমরা যদি ইলেকশন সঠিক না করি আমরা ফায়ার হয়ে যেতে পারি, আমাদের চাকরি চলে যেতে পারে, যে কোনো হতে পারে। তো সুবিধা আছে ইলেকশন কমিশন তার নিজস্ব কর্মকর্তাকে, আপনি সবাই আমরা বুঝি, আমার নিজের মানুষকে আমি যেইভাবে ব্যবহার করতে পারবো, যে নির্দেশ দিতে পারবো, তাকে পালন করতে বাধ্য করতে পারবো, কিন্তু অন্য মানুষকে তো ওইভাবে করা যাবে না। ধন্যবাদ জেসমিন টুলিপ। আমরা একটু বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে এহসানুল হক মিলন, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে আমরা উত্তর নেব। সেটা হচ্ছে যে নির্বাচনের খরচ দেখা যায় যে আমাদের দেশে নির্বাচনের খরচ অনেক বেশি, যদিও বলা হয় একটা সিলিং আছে, কিন্তু খরচ সেইটাই সীমাবদ্ধ থাকে, এটা পাগলেও বিশ্বাস করবে না। এই যে নির্বাচনের খরচ, এই বিষয়েও কমিশনের কিছু সুপারিশ আছে। আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনের খরচ রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত কিনা, কারণ আমরা দেখেছি যে নারী আসনে এরকম সুপারিশ আসছে, কিন্তু আলোচনা আছে যে সকলের জন্যই নির্বাচনের খরচ রাষ্ট্র দিক, তাতে একটা সমতা বিধান এবং একটা শৃঙ্খলার ভিতর আনা সম্ভব হবে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাইব বিরতির পরে। দর্শক, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব এহসানুল হক মিলন, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে নির্বাচনী ব্যয় রাষ্ট্রের তরফ থেকে করা উচিত কিনা, আপনি কি মনে করেন? এটা তো কোনোভাবেই শৃঙ্খলার ভিতরে আনা যাচ্ছে না এবং এটা অনেক দুর্নীতির কারণ। হ্যাঁ, ইলেকশনটাকে গভর্নমেন্ট এর আগে যেটা করেছিল তার একটা ব্যয় নির্ধারণের একটা ম্যাক্সিমাম লিমিট দিয়েছিল। তার মানে গভর্নমেন্ট ইন্টেনশনালি আপনাকে হলফনামায় মিথ্যা কথা লেখার জন্য স্বাক্ষর দেয়। মানে আপনি যদি রিয়েলি রিলিজিয়াস হন এবং নৈতিক স্খলন না ঘটে, আপনি খরচ করলেন 50 লক্ষ, আপনাকে নোটারাইজ করতে হচ্ছে 25 লক্ষ, ইউ সি তার বাউন্ড করছে। তো ইন দিস কেস স্টেট শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। নির্বাচনের ব্যয়গুলো যেখানে যেখানে হয় সেই জায়গাগুলিকে কাট ডাউন কীভাবে করতে হবে সেটা জানতে হবে। তবে দুর্বলতাটা কোথায় জানেন? এই যে সংস্কার কমিশন করা হয়েছে, যেই সংস্কার কমিশনে যেমন উনার সার্ভিস এক্সপেরিয়েন্সটা ওখানে দিতে পাচ্ছেন। বদরুল আলম মজুমদার উনি সারা জীবন এটার উপরে কাজ করছেন। হি শুড রাদার বি এ চিফ ইলেকশন কমিশনার, তাহলে বোধহয় সংস্কারটা আরও ভালো হতো। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু অন্যান্য যে মেম্বারগুলো রয়েছে তাদের কিন্তু ইলেকশন কন্ডাক্ট করা বা ইলেকশন পার্টিসিপেট করার এমন কোনো এক্সপেরিয়েন্স নাই। তাহলে এই নির্বাচন কমিশনকে জানতে হবে যে কোথায় কোথায় কাট ডাউন করা যায় এবং কি কি কাজগুলো করলে ইলেকশনের সময় এই সহিংসতা, সংঘাত এগুলি কমে যায়। এগুলির উপরও আমার মনে হয় সংস্কার দিতে হবে। ধরুন এই যে আমরা যে বিষয়গুলোতে আলোচনায় আসছি, ইলেকশন কমিশনটা কি আসলে সেপারেট এন্টিটি, না এটা গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে? এই বিষয়গুলি কি এই সংস্কারে আসছে কিনা আমি জানি না। এটা আপনার প্রতিবেদন পাওয়ার হয়তো বিস্তারিত আলোচনা করতে হবে, তবে আপনার মতটাও জানতে চাই। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো এই ইলেকশন কমিশন, তাদের কিন্তু ওই জুডিশিয়াল সার্ভিসের মতো ইলেকশন কমিশন কোনো সার্ভিস নেই। তাদের এখানে গভর্নমেন্ট থেকে সচিব, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ল অফিসারগুলো পাঠানো হচ্ছে। তো ওনারা সেখানে যাচ্ছেন কি, ইটস দ্য ব্রিজ ফর দ্য কনফ্লিক্ট টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইলেকশন কমিশন। আবার আপনি বলতে পারেন ডমিনেট করার জন্য গভর্নমেন্ট ওখানে পাঠাচ্ছে। তা এইখানে প্রথমে ইনস্টিটিউশনটাকে তাদেরকে সঠিকভাবে কাজ করার জন্য আপনি তো প্রথমেই প্রয়োজন ছিল ইলেকশন কমিশন সার্ভিস করা। তাদের অফিসার নিয়োগ হবে, তারা সেটাকে দেখবে। এই জায়গাটি তো তারা গভর্নমেন্ট অ্যাড্রেস করছে না। আবার দেখুন এই ইলেকশন কমিশন আসতেছে অনলি ফর 5 ইয়ার্স। তারা শুধু 5 ইয়ার্সের মধ্যে একটা ইলেকশন করে চলে যান, কিন্তু ইন বিটুইন তারা অন্য কোনো দায়িত্ব পালন করছেন না। তারা কিন্তু রাজনৈতিক দলগুলিকে মনিটরিং করছেন না। যেমন মনে করুন আমাদের এইখানে ইলেকশনে কারা পার্টিসিপেট করবে, মনোনয়নের বিষয়গুলো, কালো টাকার বিষয়গুলো, সেগুলি কিন্তু অ্যাড্রেস করা যায়। আমি ওদিনকে এক বক্তৃতায় শুনেছি ওনারা মনোনয়ন বাণিজ্যের বিষয়ে নাকি ওনারা এখানে কোনো রকম পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, বা কালো টাকা বন্ধ করার ব্যাপারে আমি একটা বক্তৃতাই শুনেছি বদরুল আলম মজুমদারের। আপনি দেখুন, আপনি যদি দুদুকে একটা সেল করে দেন যে যেই ইন্টারেস্টেড আছে আগামী দিনে ইলেকশন করবে, সে তার স্থাবর অস্থাবর সম্পত্তি দুদুকে গিয়ে জমা দিয়ে সার্টিফিকেট নেওয়ার একটা প্রভিশন যদি করে দেন, এবং ওই প্রত্যয়নপত্রটা যখন আপনি ডিস্ট্রিক্ট
রিটার্নিং অফিসারের কাছে যাবেন সেই সময় দিতে পারেন আপনি। বা আপনি যদি মনোনয়নের ব্যাপারে আপনি প্রাইমারি ইলেকশনের ব্যবস্থা অ্যাজ ইট ইজ লাইক ইউনাইটেড স্টেটস, আপনি যদি দলীয় রেজিস্টার্ড ভোটার ইলেকশন কমিশনের অফিসারের উপস্থিতিতে সেখানে যদি একটা প্রাইমারি ইলেকশন হয়, সেখানে তো আপনার মনোনয়ন পদ্ধতিগুলো আসছে। তো এই বিষয়গুলোকে ওনাদের অ্যাড্রেস করতে হবে। ধরেন ইলেকশনের প্রিসাইডিং অফিসার যারা রয়েছে এবং পুলিং অফিসার যারা রয়েছে, এখন দেখুন আমাদের দেশে রাজনৈতিক কালচার এমনভাবে এসছে যে স্কুল কলেজের শিক্ষক বা প্রিসাইডিং অফিসার তারা ওই উপজেলার বা ওই কনস্টিটিউয়েন্সির এবং দে আর ইনভলভ ইন পলিটিক্স, তাদের একটা নেপোটিজম ফেভারিটিজম থাকে। ইন দিস কেস ইলেকশন কমিশন কি ওই ব্যবস্থাটি করছে যে প্রিসাইডিং অফিসার আদার কনস্টিটিউয়েন্সি থেকে নিয়ে আসবে? বা মনে করেন বাংলাদেশে যদিও ছোট্ট দেশ, কিন্তু সেখানে অ্যাজ অফ টুডে কত কোটি ভোটার কথা আপনি বললেন? মোর দেন 12 crore। 12 crore। হ্যাঁ, 12 crore ভোটার রয়েছে। 12,36,00,000। হ্যাঁ, তো 12,36,00,000 ভোটার রয়েছে। তো এই ইলেকশনটা কি একদিনে কন্ডাক্ট করলে সেখানে কত রকম সংঘাত হচ্ছে। তো ইলেকশন কন্ডাক্টটাও তো আপনার, এটা ভারতের মতো বিগ স্টেট না, তারপর তো করা যায়। হাউএভার সংস্কার হবে, সংস্কার হওয়ার পরে সংস্কার ওনারা প্রস্তাব করবেন, কিন্তু এই গভর্নমেন্ট মেনে নেয় কি না, মিনস ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন তারা মানবেন কি মানবেন না, এটা পাবলিক হিয়ারিংয়ের পরে, পাবলিক হিয়ারিংয়ের পরে যদি পার্টিজ অ্যান্ড সংস্কার কমিটি যেটাকে অ্যাপ্রুভ করবে সেটাকে এই গভর্নমেন্ট মানতে হবে, এমন ধরনের কোনো প্রভিশন নাই। আর যারা এই ইলেকশন কমিশনে এসছেন তাদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে কিন্তু আমরা জানি না, লেসে ওনার এক্সপিরিয়েন্সেসে। কিন্তু যখন ইলেকশন কমিশন নিয়োগ হলো এই প্রসেস ওয়াজ কমপ্লিটলি হাইড ছিল, আমরা জানি না সেখানে যোগ্য ব্যক্তিরা গিয়েছেন কিনা তাও জানি না। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি সমাধান না হয় তাহলে আমরা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি? ধন্যবাদ, তাই না? ধন্যবাদ এহসানুল হক মিলন। অনেকগুলো বিষয় এহসানুল হক মিলন তুলেছেন, আশা করি অনেকগুলো উত্তর জমা দেওয়ার ইস্যু আছে। জেসন জুলি, আপনার কাছে জানতে চাই যে এই যে দলগুলোকে মনিটরিং না করা, যেটা এহসানুল হক মিলন, রাজনৈতিক দলেই গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র তারা কি করে প্রতিষ্ঠা করবে, একটা বিষয়। তারপরে হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো নির্বাচন কমিশনের তো সার্ভিস থাকার উচিত, যেটা এহসানুল হক মিলন বললেন। তো এই দুটো বিষয়ে আপনার দীর্ঘ কাজের অভিজ্ঞতা কি বলে, বা আপনাদের কমিশন এই বিষয়ে কি ভাবছে? আচ্ছা, উনি তো রাজনীতিবিদ, উনি রাজনীতির অ্যাঙ্গেলে কথা বলবে, আমি কিন্তু রাজনীতিবিদ না। আমি প্রথমে আসি খরচের ব্যাপারটা। খরচ যে একটা প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারে। হ্যাঁ, এটা 25 লাখ টাকা সে করে না, সে 25 কোটি টাকাও করে মাঝে মাঝে। কিন্তু দলের মধ্যে যে বাণিজ্য হয়, মনোনয়ন বাণিজ্য, সেটা তো তাদের হাতে, তারা নিজেরাই শুদ্ধ করতে পারে। রাজনীতি দলগুলো তো এই জায়গাটা কাজ করতে পারে, তারা সৎ, যোগ্য, সঠিক লোককে দিলে তো আর এখানকার প্রিজাইডিং অফিসারকে ওখানেও টানতে হয় না, আইন শৃঙ্খলা বাহিনী, এই সেনাবাহিনী, এত কিছু লাগে না। আপনি আসলে আমাদের সংস্কারটা হওয়া উচিত আমাদের ভিতর থেকে সবার মধ্যে। আপনি শুধু ইলেকশন কমিশনকে যদি সংস্কার করে বসা দেন, তাতে কিন্তু কোনোদিন শুদ্ধ নির্বাচন হবে না। শুদ্ধ নির্বাচন করতে হলে, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে হলে আমাদের রাজনীতিরও গুণগত মান এবং সংস্কৃতি পরিবর্তন করা দরকার। কোথাও খবর নাই, হঠাৎ করে এসে আমাকে মনোনয়ন দাও, টাকা দিল, মনোনয়ন কিনে নিয়ে চলে গেল। তা আপনি এখান থেকে, সেটা তো রেগুলেট করার বিষয় আছে, সেটা কি আপনার যদি টাকা যদি সাদা হয়, টাকা যদি লিগালি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার আপনি ধরতে পারবেন, এ টাকা তো দেখাও যায় না, এটা হলো অদৃশ্য টাকা। তারপর দলে যে গণতন্ত্রহীনতাও থাকে। হ্যাঁ, আচ্ছা, এই একটা আমি টাকারিটা বললাম। তারপর আছে দলের মধ্যে গণতন্ত্র। যারা গণতন্ত্রের জন্য, নির্বাচনটা কি গণতন্ত্রের একটা ধাপ, নির্বাচন ভালো হলে লোকগুলো ভালো আসবে, তারপরে তারা গণতন্ত্রের চর্চা কিন্তু দলের ভিতরেই তো গণতন্ত্র নাই। দলের ভিতরে গণতন্ত্র, হ্যাঁ, একটা আপনি আইন করে, অভিযোগ তো আছেই, কিন্তু সেই বিষয়ে আইন আপনি করে দিলেন, কমিশন শুধু কি খালি ইলেকশনই করবে? যেটা অবশ্যই যেটা কমিশন যেটা করেছিল যে 2001 সালে তাদের রেগুলেট করার তো ব্যাপার আছে। 2001 সালে রাজনৈতিক দল নিবন্ধনের একটা অপশনাল দেওয়া, কিন্তু কোন রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না, কোন রাজনৈতিক দল তখন তো কেউ আসেনি, শুধুমাত্র একটা দল এসেছিল। তারপর 2008 না, নিবন্ধন না করলে তুমি ইলেকশনে আসতে পারবে না, তখন দলগুলো আসলো। হ্যাঁ, দলগুলোর সাথে যেমন আমি বলি, প্রথমে ছিল যে দলের মধ্যে, দলের মনোনয়ন পেতে হলে 3 বছর ওই দলের সদস্য থাকতে হবে। কি হলো, আমরা অর্ডিন্যান্স ইলেকশন কমিশন করলো, কিন্তু যখন একটা আইন পাশ হলো রাজনীতিবিদরাই কিন্তু এটা কেটে দিল। তখন
তখন আর আইনে ওটা আসলো না। আচ্ছা, তারপর হলো যে তৃণমূল পর্যায়ের সুপারিশ প্যানেল থেকে মনোনয়ন দিতে হবে। তখন আইন পাশ করার সময় যে তৃণমূল পর্যায়ে সুপারিশ বিবেচনা করে তারা আনবে, মানে ওখানে হালকা করে দেওয়া হলো। তা শুধু এককভাবে একটা প্রতিষ্ঠানের পর এই বিশাল দায়িত্ব দেওয়া তো হবে না। সেই জন্য আমার যে ইলেকশন কমিশনের উচিত যে 33% নারী, আপনারা তো এখানে পুরুষ মানুষ নারী কথা বলবেন না, 33% নারী প্রত্যেকটা দলে সব কমিটিতে থাকা উচিত। মনোনয়নের সময় কত পার্সেন্ট নারী আসে, নারীকে মনোনয়ন দেবে সেই জায়গাটা। তবে তৃণমূল পর্যায় থেকে সুপারিশের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া এখানে। তারপর দলগুলো প্রত্যেক বছরে তাদের গঠনতন্ত্র অনুযায়ী ওই সময় অনুযায়ী কাউন্সিল ঠিক মতন করছে কিনা, ইলেকশন কমিশন এই সব জায়গাগুলো মনিটরিং অনেক বেশি বাড়ানো প্রয়োজন। কারণ একটা দলকে রেজিস্ট্রেশন দিতে থাকবে সুপারিশে বা ইয়েতে, যে এখন তো মানুষের চাহিদা এগুলো, যেমন আয় ব্যয়ের হিসাব দেয়, আয় ব্যয়টা ঠিকমতো আছে কিনা অবশ্যই ইলেকশন কমিশন দেখে। ইলেকশন কমিশন কোনো দেখেন, কিন্তু ওটা নিরীক্ষা করানো উচিত যে অডিটেবল যে দিল, এগুলো হলো ইলেকশন কমিশনে করার সময় এসছে আসলে। ধন্যবাদ। আমাদের হাতে সময় কম। জনাব এহসানুল হক মিলন, আপাতত অনেক কিছুই মানে অ্যাডমিট করলেন আপনার যেসব উনি যেটা বললেন, উনি তো বল আমাদের কোর্টে ছেড়ে দিলেন, কিন্তু আমি যদি হাবিবুল আওয়ালের কথা স্মরণ করি বা এটিএম হুদার কথা মনে করি, বলটা কি আমাদের কোর্টে ছিল না ওদের কোর্টে ছিল? আপনি দেখুন, জাস্ট পাস্ট চিফ ইলেকশন কমিশন, ওনার স্টেটমেন্টগুলি দেখেছেন? উনি একটা নির্বাচন করে দিতেই পারলে হয়, এটা মধ্যরাত্রে হলো না কখন হলো। আপনি দেখুন, আগামী নির্বাচন মধ্যরাত্রে না আগের দিনও যদি করে, সেটা কি আইনের দ্বারা কোথাও লেখা আছে যে করতে পারবে না? কারণ নির্বাচন কমিশনকে ইন্ডিমিনিটি দিয়ে তাদেরকে ওখানে বাঁচিয়ে দিয়েছে, আবার গভর্নমেন্টের লোক ওখানে ব্রিজ হিসেবে তারা রয়ে গিয়েছে। এই বিষয়গুলোকে ব্যাপক সংস্কার করতে হবে, সময় নেই। কিন্তু আমার একটি অনুরোধ রইল, প্রবাসীদের ভোট করানো কিন্তু খুব কমপ্লিকেটেড বিষয় নয়, কারণ তাদের আইডি রয়েছে পাসপোর্ট নেওয়ার সময়, এবং তারা ব্যালটে ভোট দিতে পারে, এবং এই রেজিস্ট্রেশনগুলো স্বেচ্ছায় তারা মিশনে গিয়ে করতে পারে। এবং এই যে রাজনৈতিক ঐক্য না হলে তো এই সংসদ বাস্তবায়ন করা সম্ভব নয়। বিএনপি কতটুকু কমিটেড এই রাজনৈতিক মতৈক্যের ব্যাপারে? একটা সময় তো আলোচনা আসবে, কতটুকু সংস্কার হবে, কতটুকু হবে না। না, ঐক্যের বিষয়টি তো আপনি দেখেছেন, ঐক্য হয়েছে বলেই তো আজকে জাতি আমরা এই রাহু থেকে মুক্তি পেয়েছি, এবং আমাদের এই ঐক্য থাকবে জনগণ এবং বিএনপি সকলে মিলে ঐক্য, এবং ঐক্যের পথে কিন্তু দেশ এগোচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং সুনির্দিষ্টভাবে আমরা ইনশাআল্লাহ সকলের মতামতের মধ্যেই ঐক্য থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আলোচনার সময় শেষ এখানেই। আমরা আপাতত বিদায় নিচ্ছি, আবারও ফিরবো সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।